আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, যা দেশের ভেতরের এবং বাইরের পরিস্থিতিকে একটি নতুন মোড় দিচ্ছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হঠাৎ করেই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন। এই সমালোচনা কিন্তু গতানুগতিক নয়, এর পেছনে গভীর রাজনৈতিক বার্তা আছে এবং দেশের বর্তমান প্রেক্ষাপটে এর তাৎপর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলুন শুরুতেই তার সমালোচনার মূল জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করি। তিনি মূলত দুটি প্রধান বিষয়ে প্রশ্ন তুলেছেন। প্রথমত, চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল এবং ঢাকার পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে তুলে দেওয়ার চুক্তি। দ্বিতীয়ত, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা এলজিসি থেকে উত্তরণের সময়সূচি এগিয়ে আনার সিদ্ধান্ত। বিষয়টা হলো, তারেক রহমান সরাসরি বলছেন এই সরকার নির্বাচিত নয়। জনসাধারণের ভোটে ম্যান্ডেটবিহীন একটি সরকার কিভাবে দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণী এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। বন্দরের মতো একটি জাতীয় সম্পদ, দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র, তার নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে তুলে দেয়া, এটা তো কেবল প্রশাসনিক বা অর্থনৈতিক চুক্তি নয়, এটা দেশের সার্বভৌমত্বের সঙ্গে জড়িয়ে থাকা একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। আর এলডিসি থেকে উত্তরণের মতো সিদ্ধান্ত, যা আমাদের অর্থনীতিকে বহু বছর ধরে প্রভাবিত করবে, সেই সিদ্ধান্ত একটি অন্তর্বর্তীকালীন সরকার নেবে কেন? তিনি এটিকে সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক সিদ্ধান্ত হিসাবে আখ্যায়িত করেছেন। সাধারণত এমন গুরুতর জাতীয় ইস্যুতে যখন চুক্তি হয় বা বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তখন সরকার পক্ষকে স্বচ্ছ থাকতে হয়, জনগণের মতামত নিতে হয়, অন্তত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐক্যমত্য তৈরির চেষ্টা করতে হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই ধরনের বড় পদক্ষেপগুলো এমনভাবে নেওয়া হচ্ছে, যেখানে জনগণের কাছে এর জবাবদিহি করার দায়টা সম্পূর্ণভাবে অনুপস্থিত। এখন আসল প্রশ্ন হলো, তারেক রহমান এতদিন পরে হঠাৎ এমন বিস্ফোরক মন্তব্য কেন করলেন? কারণটা শুধু বন্দরের চুক্তি বা এলডিসি উত্তরণের সিদ্ধান্ত নয়, এর ভেতরে একটি বড় রাজনৈতিক রহস্য লুকিয়ে আছে। একটি পরিবর্তনশীল সমীকরণের আভাস পাচ্ছি আমরা। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, এই কিছুদিন আগেও লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের একটি বৈঠক হয়েছিল বলে শোনা গিয়েছিল। সেই বৈঠকের পরে কিন্তু বিএনপি নেতারা চট্টগ্রাম বন্দর নিয়ে আন্দোলন বা কক্সবাজারের মিয়ানমার করিডোর নিয়ে প্রতিবাদের সুর অনেকটাই নরম করে ফেলেছিলেন। তাহলে সেই অবস্থান থেকে হঠাৎ এই ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়ার কারণ কি? এর পেছনে একাধিক কারণ থাকতে পারে বলে মনে করছেন অনেকেই। একটি প্রবল ধারণা হলো, তারেক রহমান এই মুহূর্তে দেশে ফিরতে চান। তার মা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ায় হাসপাতালে আছেন। এই পরিস্থিতিতে একজন ছেলের পক্ষে মায়ের পাশে থাকাটা স্বাভাবিক মানবিক আবেদন। আপনারা জানেন, ২০০৭ সালে তিনি মুচলেকা দিয়ে দেশ ছেড়েছিলেন, যেখানে রাজনীতি না করার একটি প্রতিশ্রুতি ছিল। এখন দেশে ফিরতে হলে বা মায়ের সেবার জন্য সাময়িক ছাড়পত্র পেতে হলে বর্তমান সরকারের সবুজ সংকেত প্রয়োজন। যদি তিনি সেই কাঙ্ক্ষিত ছাড়পত্র না পেয়ে থাকেন, যদি তার প্রত্যাশা পূরণ না হয়ে থাকে, তাহলে হতাশা থেকেই এই সরকারের বিরুদ্ধে ফেসবুকে এভাবে বিষোদ্গার করাটা অস্বাভাবিক নয়। এটি এক প্রকার চাপ সৃষ্টির কৌশলও হতে পারে। তবে এর থেকেও বড় একটি চিত্র আছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের ভেতরে একটি বিশেষ ক্ষমতার বলয় তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে। এই বলয় তাদের নিজেদের মতো করে ক্ষমতার ভাগবাটোয়ারা করতে চাইছে। বিএনপি এই মুহূর্তে রাজপথে খানিকটা স্বস্তিতে থাকলেও ভেতরে ভেতরে একটি ভিন্ন খেলা চলছে। সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলোতে একটি বিশেষ গোষ্ঠীর, অর্থাৎ জামাতে ইসলামের ছাত্র সংগঠনের একচেটিয়া প্রভাব দেখা গেছে। বাংলাদেশের রাজনীতিতে এটি একটি বড় ইঙ্গিত। যদি ছাত্র সংসদগুলোতে এমনটা হতে পারে, তবে আগামীতে যে সংসদ গঠিত হবে
সেখানেও এই গোষ্ঠী জোটগতভাবে একটি বড় শক্তি হিসাবে উঠে আসতে পারে। সেক্ষেত্রে বিএনপি কি সাইড লাইনে চলে যাবে না? তারা কি মাইনাস হয়ে যাবে না? এই শঙ্কাটাই এখন বিএনপি নেতার মনে দানা বাঁধছে। কারণ তারেক রহমান দেশে ফেরার লাইসেন্সটা এখনো পাননি। নভেম্বর মাস চলে গেল, তার ৬০তম জন্মদিন চলে গেল। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসও তিনি পালন করতে পারলেন না। এই যে ফিরতে না পারা, এটি প্রমাণ করে যে তারেক রহমান বা বিএনপির প্রতি আস্থা তৈরি হয়নি এখনো। যদি বিএনপিকে রাজনৈতিক দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে সেটা বাংলাদেশের রাজনীতির জন্য এক বিশাল দুর্ভাগ্যের কারণ হবে। আওয়ামী লীগকে ইতিমধ্যেই একটি বিশেষ প্রক্রিয়ায় কোণঠাসা করা হয়ে গেছে। এখন যদি বিএনপিকেও একই পথে ঠেলে দেওয়া হয়, তবে দেশের মধ্যপন্থার রাজনীতি বলে কিছু থাকবে না। দুটি বড় রাজনৈতিক দল টিকে থাকা দেশের রাজনীতির ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি। তাদের যে কোনো একটির বিলুপ্তি দেশের জন্য ভিন্ন কিছু অপেক্ষা করার বার্তা দেয়। তারেক রহমানের এই সমালোচনা একদিক থেকে ভালো, কারণ এতদিন ধরে বন্দরের মতো জাতীয় স্বার্থের বিষয়ে যখন চুক্তি হচ্ছিল, তখন বিএনপির পক্ষ থেকে কোনো জোরালো টু শব্দ শোনা যায়নি। এই প্রথম ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হলেও একটু মুখ খুললেন। এখন বিএনপির উপলব্ধি করার সময় এসেছে। যদি তারা মনে করেন যে পেছনের দরজা দিয়ে একটি পাতানো নির্বাচন তাদের ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে, তবে সেটি শুধুই দুরাশা। ক্ষমতা ভিন্ন কারো হাতেই যাবে, ঠিক যেমনটা ছাত্র সংসদগুলোতে আমরা দেখতে পেলাম। তাই তারেক রহমানের আজকের এই বিরোধিতাকে কেবল ব্যক্তিগত হতাশা হিসাবে দেখলে ভুল হবে। এটি সম্ভবত একটি বৃহত্তর রাজনৈতিক খেলার অংশ, যেখানে বিএনপি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য শেষ মুহূর্তে হলেও একটি শক্ত অবস্থান নিতে চাইছে। এখনই যদি বিএনপি এই সরকারের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, দেশ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রকাশ্যে জোরালো অবস্থান না নেয়, তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে। শুধু ফেসবুকে বিরোধিতা নয়, রাজপথে নেমে মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করতে হবে। কারণ বাংলাদেশের গণতন্ত্র এবং মধ্যপন্থার রাজনীতিকে টিকিয়ে রাখতে হলে বিএনপিকে অবশ্যই টিকে থাকতে হবে। এখানে আরেকটি বড় বিষয় রয়েছে, সেটি হচ্ছে নির্বাচন নিয়ে সন্দেহ। যেহেতু আমি প্রথমেই বলেছি যে তারেক রহমান দেশে ফেরার জন্য যে সবুজ সংকেত পাওয়ার দরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, সেটি কিন্তু এখনো পাননি, যার কারণে তিনি এখনো দেশে ফিরতে পারছেন না। অথচ আমরা জানি যে ডিসেম্বরের মধ্যেই কিন্তু তফসিল ঘোষণা হবে। এখন এমনটা মনে হচ্ছে যে তারেক রহমানকে দেশে ফেরার যে সবুজ সংকেত দেওয়া দরকার, সেটি এখন পর্যন্ত সরকার কেন দিচ্ছে না? তার মানে কি আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে এক ধরনের অস্থিরতা তৈরি হয়ে আছে? সেই নির্বাচন কি আদৌ সময় মতো হবে, নাকি বিএনপিকে নানাভাবে চাপের মধ্যে ফেলে মাইনাস করে সেই নির্বাচনকে আবার পিছিয়ে নেওয়া হবে? এতে আসলে লাভ কার হবে? দেখুন, যে বিষয়টি নিয়ে তারেক রহমান বিরোধিতা করেছেন এই প্রথম, এইরকম অনেক বিষয় কিন্তু আমাদের জানার বাইরেও হয়তো ঘটছে, যেগুলো থেকে যারা সরকারের সুবিধাভোগী রয়েছেন, যারা এই সরকারকে ব্যবহার করে বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছেন, তাদেরই লাভটা সব থেকে বেশি। এখন যদি নির্বাচন হয়ে যায়, তাহলে তাদের যে লাভের সমীকরণ, সেই সমীকরণ কিন্তু পুরোপুরি মিলবে না। সেই হিসাবে নির্বাচন যত বিলম্ব করা যায়, তত বিদেশি প্রভুদের মনের ইচ্ছা পূরণ করা সম্ভব হবে। এটিও একটি বড় কারণ হতে পারে। এখন দেখা যাক প্রকৃতপক্ষে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কবে তারেক রহমানকে দেশে ফেরার জন্য গ্রিন সিগন্যাল দেয়, এবং এই যে তারেক রহমানের বিরোধিতা, সেটি আন্দোলনের রূপ নেয় কিনা, এবং অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে বিদেশিদের কাছে এমন দেশীয় সম্পদ লিজ দেয়া বা বিদেশিদের হাতে হস্তান্তর করা থেকে বিরত থাকে কিনা।